আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে পদক্ষেপ নিলে প্রতিক্রিয়া জানানো হবে, বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। লুকাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন মাদুরো ও তার স্ত্রী। সর্বশেষ জানাবো হাদির হত্যাকারী ফয়সালের 53 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে পদক্ষেপ নিলে প্রতিক্রিয়া জানানো হবে, বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নেবে পশ্চিমা মিত্ররা। এ বিষয়ে ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট। বুধবার তিনি বলেছেন, জার্মানি এবং পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় আপত্তি সত্ত্বেও কৌশলগত দ্বীপটি নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিকল্পগুলো নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হস্তক্ষেপও অন্তর্ভুক্ত। সম্প্রতি ট্রাম্পের নির্দেশে বিশাল সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দেন তিনি। তার দাবি, বাজার দরে বিক্রি হওয়া এই তেলের অর্থ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। তবে ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজার ও কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে এবং এর আইনি ভিত্তি বা কি। লুকাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন মাদুরো ও তার স্ত্রী। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন বিশেষ বাহিনীর হাত থেকে পালানোর সময় নিজেদের বাসভবনের একটি নিরাপদ কক্ষে লুকাতে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। সোমবার মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কারাকাসে অভিযানের সময় মাদুরো ও তার স্ত্রী একটি ভারী স্টিলের দরজার আড়ালে লুকানোর চেষ্টা করেন। তবে দরজার ফ্রেমটি নিচু হওয়ায় দ্রুত প্রবেশের সময় তারা উভয় মাথায় প্রচণ্ড আঘাত পান। মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা তাদের নাগাল পাওয়ার আগেই কক্ষের দেয়াল বা দরজার সঙ্গে সজোরে ধাক্কা লেগে এই জখম ও রক্তপাতের সৃষ্টি হয় বলে এনবিসি নিউজ ও সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সোমবার নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করার সময় মাদুরো ও ফ্লোরেসের শরীরে দৃশ্যমান জখম লক্ষ্য করা গেছে। আদালত কক্ষের স্কেচে ফ্লোরেসের মাথায় ব্যান্ডেজ দেখা গেছে এবং তার মুখে কালশিটের দাগ স্পষ্ট ছিল। ফ্লোরেসের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের পাঁজরের হাড় ভেঙে গিয়ে থাকতে পারে এবং শুনানির সময় তাকে বেশ কয়েকবার মাথা নিচু করে ঝিমুনি দিতে দেখা গেছে। অন্যদিকে মাদুরোকেও বসা ও দাঁড়ানোর সময় বেশ বেগ পেতে হচ্ছিল, যদিও মার্কিন কর্মকর্তারা এই আঘাতগুলোকে গুরুতর নয় বলে বর্ণনা করেছেন। তবে মাদুরো স্প্যানিশ ভাষায় বিচারককে বলেন যে তাকে অপহরণ করা হয়েছে এবং তিনি একজন যুদ্ধবন্দী। বর্তমানে তারা মার্কিন ফেডারেল হেফাজতে রয়েছেন এবং তাদের আইনজীবীরা পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষার আবেদন জানিয়েছেন। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন জানান, শনিবার স্থানীয় সময় রাত 1টার দিকে মার্কিন বিশেষ বাহিনী মাদুরোর বাসভবনে অতর্কিত হানা দেয়। এ সময় দম্পতিটি যে কক্ষটিতে লুকিয়েছিলেন সেটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে মার্কিন বাহিনী ফ্ল্যাশব্যাং নামক তীব্র আলো ও শব্দ উৎপাদনকারী বিশেষ বিস্ফোরক ব্যবহার করে। ধারণা করা হচ্ছে সেই মুহূর্তে দিশেহারা হয়ে পালানোর চেষ্টা করতে গিয়েই তারা কক্ষের ভেতরে আঘাতপ্রাপ্ত হন। এই অভিযানে মাদুরোর সুরক্ষায় নিয়োজিত কিউবান বাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়, যাতে অন্তত 32 জন কিউবান যোদ্ধা নিহত হন। অভিযানে অংশ নেওয়া 200 মার্কিন সেনার মধ্যে কয়েকজন ডেল্টা ফোর্স সদস্য বুলেট ও স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে এই আটক অভিযান কোনো শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জ অপারেশন নয়, কারণ ভেনেজুয়েলার সরকার কাঠামো এখনো অটুট রয়েছে। বর্তমানে দেশটির নেতৃত্বে রয়েছেন মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজ, যার সঙ্গে মার্কিন প্রশাসন ইতিবাচক ও বাস্তবসম্মত সম্পর্ক বজায় রাখার আশা করছে। বিশেষ করে ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠন এবং মার্কিন কোম্পানিগুলোর কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে রদ্রিগেজ সহযোগিতা করবেন বলে ওয়াশিংটন প্রত্যাশা করছে। সিআইএর একটি শ্রেণীবদ্ধ বিশ্লেষণের ওপর ভিত্তি করে রদ্রিগেজের সঙ্গে এই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। মাদক পাচার ও ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত মাদুরো দম্পতির এই আটকা দেশ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বকে এক নতুন এবং চরম উত্তেজনাকর মোড়ে ঠেলে দিয়েছে। হাদির হত্যাকারী ফয়সালের 53 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা 53টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
এসব অ্যাকাউন্টে মোট জমা আছে ৬৫,৫০,২৪৬ টাকা। সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সহ তার সঙ্গে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংশ্লিষ্ট অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে সন্দেহভাজন অভিযুক্ত মোহাম্মদ ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে থাকা এসব হিসাব বিশ্লেষণে উল্লেখযোগ্য সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আবেদনে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন, সন্ত্রাসী কার্যক্রমে অর্থ যোগান এবং সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। এসব অপরাধ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য। এ অবস্থায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 14 ধারার বিধান অনুযায়ী হিসাবগুলো অবরুদ্ধ করা এবং একই আইনের 17(2) ধারার বিধান অনুসারে হিসাবসমূহ স্থিত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা একান্ত প্রয়োজন। অন্যথায় অভিযোগ নিষ্পত্তির আগে এসব অর্থ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সহ মোট 17 জনকে আসামি করে মঙ্গলবার অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে বর্তমানে 11 জন গ্রেপ্তার রয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনাতেই শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, পতিত সরকারের বিরুদ্ধে হাদি সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে হত্যা করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার 11 জন হলেন ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর, রেন্টেকার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিয়ন দিও ও সঞ্জয় সিছিম, কাউন্সিলর বাপ্পির বোন জামাই আমিনুল ইসলাম রাজু এবং শিপুর ঘনিষ্ঠ মোহাম্মদ ফয়সাল। অন্যদিকে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর, ভারতে পাচারে সহায়তাকারী ফিলিপ ফয়সালের বোন জেসমিন ও তার স্বামী মুফতি মাহমুদ পলাতক রয়েছেন। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শহীদ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আত্মাই হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে একই রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর 2 দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলায় দ্বন্দ্ববিধির 302 ধারা যুক্ত করা হয়।